চানখারপুলে 6 মার্ডারের সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 জনের মৃত্যুদণ্ড, আরও 5 পুলিশ কর্মকর্তার বিভিন্ন মেয়াদে সাজা। সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার, সিনিয়র কর্মকর্তাদের সাথে মতবিনিময়। জামায়াতের বিরুদ্ধে ইসিতে বিএনপি, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ধর্মীয় অনুভূতি ব্যবহারের বিহিত দাবি। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের তালাবদ্ধ রাখবে এমন অভিযোগের প্রতিবাদে ডক্টর শফিকের, পুরনো বন্দোবস্তের বিরুদ্ধে মাঠে এনসিপি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক উপপুলিশ কমিশনার শাহ আলমের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তাদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া সহকারী পুলিশ কমিশনার ইমরুল হাসান সহ 5 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রায়ে ন্যায় বিচার হয়নি বলে আপিল করবে জানিয়েছে প্রসিকিউশন ও আসামিপক্ষ। এদিকে রায়ে ক্ষোভ জানান নিহতদের পরিবার। আহমেদ সারোয়ারের রিপোর্ট। 24 আগস্ট সকাল রাজধানীর চানখারপুলে ছাত্র জনতার আন্দোলন ছত্রভঙ্গ করতে মারমুখে আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষুব্ধ জনতা দমনে গুলি চালায় পুলিশ। সেখানে আনাসসহ 6 জন নিহত হয়। এ ঘটনায় 8 জনকে আসামি করে মামলা করা হয় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চানখারপুলে 6 জনকে হত্যা মামলার বিচার কাজ শেষ করে সোমবার রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে পলাতক 3 জনকে মৃত্যুদণ্ড, পলাতক সহকারী কমিশনার ইমরুল হাসান এবং কারাগারে থাকা বাকি 4 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, এডিশনাল কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, এই 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কিন্তু পরবর্তী যে সমস্ত আসামি ছিল, একজন এসি ছিল ইমরুল, একজন ইন্সপেক্টর আরশাদ এবং বাকি 3 জন কনস্টেবল, যারা সরাসরি ফিল্ডে থেকে গুলি বর্ষণ করেছিল, যাদের গুলি বর্ষণ করতে ভিডিওতে দেখা গেছে যাদের নামে অস্ত্র ইস্যু ছিল না, অথচ তারা অন্যদের রাইফেল নিয়ে গুলি করেছে, তাদেরকে কম সাজা দেওয়া হয়েছে। একজনকে 6 বছরের, একজন 4 বছর, বাকি 3 জন কনস্টেবলকে 3 বছর করে সাজা দেওয়া হয়েছে। যে 3 জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের যত সম্পদ আছে সেগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর বাকিটা এই বাজেয়াপ্তকৃত সম্পদ কাদেরকে দেওয়া হবে সেই ব্যাপারটা পূর্ণাঙ্গ রায় পেলে আমরা হয়তো বুঝতে পারবো যে সেখানে কী ধরনের অবজারভেশন আছে। আসামিদের কম সাজা হওয়ায় ন্যায় বিচার নিশ্চিত হয়নি জানিয়ে আপিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। আদালতে যখন তাদের অফেন্স প্রমাণিত হয়েছে, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে, ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণিত হয়েছে এবং এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল সেটা প্রমাণিত হয়েছে, এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। যদিও আদালতের আদেশ সকলের উপরে শিরোধার্য, আমাদেরকে মানতে হবে। যেহেতু একটা অ্যাপিলেট ফোরাম আছে সুপ্রিম কোর্টে, এটার বিরুদ্ধে, এই সাজার বিরুদ্ধে, কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। আমরা এই মুহূর্তে মনে করছি আসামিপক্ষের আইনজীবী রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন। তাদের আইনের কাঠামোর মধ্যে থেকে তারা তাদের ঊর্ধ্বতন সুপিরিয়র কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী ঘটনাস্থলে তারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা সিআরপিসি বা পেনাল কোড অনুযায়ী দায়িত্ব পালন করেছে। তাই এখানে আসামিদের যে সাজাগুলো প্রদান করেছে এখানে আমরা সংক্ষুব্ধ। এই রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন নিহত কয়েকজনের স্বজনরা। তাদের দাবি ন্যায় বিচার হয়নি। যারা নাই তাদেরকে মৃত্যুদণ্ড, যারা আছে তাদেরকে 3 বছরের সাজা। আমি এই মানতে পারি না। এই সাজা আমাদের শহীদ পরিবারের সাথে বৈষম্য করা হয়েছে। আপনারাই বলেন যে এটা কি কোনো সাজা হলো? আমরা তীব্র নিন্দা জানাই। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর প্রথম মামলা আর দ্বিতীয় রায়। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা সেনানিবাসে এই মতবিনিময় সভা হয়। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষা ও সশস্ত্র বাহিনীর সম্ভাব্য দায়িত্ব প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ সময় নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সভায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে পৌঁছলে তাকে স্বাগত জানানো হয়।
একটি দলের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোটকে প্রভাবিত করা অনাকাঙ্ক্ষিত ও বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। গুলশানের নির্বাচন পরিচালনা কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মাহাদি আমিন জানান, এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে এবং তারা আমলে নিয়েছে। অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফরে জনগণের অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে বলে মন্তব্য করেন বিএনপি মিডিয়া সেলের প্রধান ডক্টর মওদুদ আহমেদ পাভেল। সারা দেশে জামায়াতের সাথে সংঘর্ষের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানানো হয়। এটি দৃশ্যমান যে ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা, সেটি নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। আপনারা জানেন, এ ধরনের কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 77(1) ঘ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য 81টি পর্যবেক্ষক সংস্থার পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে 7,997 জন এবং স্থানীয়ভাবে 47,457 জন পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে কূটনীতিকদের সাথে রবিবারের বৈঠকের বিস্তারিত জানানো হয়। ইসি সচিব আখতার হোসেন বলেন, সংসদ নির্বাচনের ভোট ও গণভোট গণনা একসাথে হবে এবং ফলাফলও একই সাথে ঘোষণা করা হবে। ভোট কেন্দ্রের ফলাফল পেতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইসি নির্ভার নয় উল্লেখ করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি ও রিটার্নিং কর্মকর্তার কাছে করার আহ্বান জানান ইসি সচিব। কেন্দ্রের রেজাল্ট গ্রহণ সময় মতনই হয়ে যাবে, 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা উঠতে, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ভোট কাস্টেড। কিন্তু আপনার যে সমস্ত রিটার্নিং অফিসারের কাছে প্রবাসীদের ভোটের যে কেন্দ্রগুলো, সেখানে আপনার গণনার সময় বেশি লাগবে। তার কারণ হচ্ছে যে 2টা ব্যালট পেপার, একটা প্রবাসীদের জন্য এবং একটা দেশের অভ্যন্তরে যে ব্যালট পেপারটা ব্যবহার করা হচ্ছে, এটার ভিন্নতা। এবং গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এর ভোট গণনা কনকারেন্টলি হবে, পাশাপাশি হবে, যাতে একটা ভোট হয়ে গেল আমি জিতে গেলাম বা হেরে গেলাম এই নিয়ে আর বা ইত্যাদি এই জিনিসগুলো যেন না হয়। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দলটি ক্ষমতায় গেলে নারীদের তালাবদ্ধ করে রাখবে বলে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। জামায়াতের হাতে এত তালা কেনার টাকা নেই মন্তব্য করে তিনি নিশ্চয়তা দিয়ে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীরা সম্মানের সাথে, নিরাপত্তার সাথে সব কাজ করতে পারবে। যারা রাস্তাঘাট, বাজার, স্ট্যান্ডে চাঁদাবাজি করছে, 11 দল সরকার গঠন করলে তাদের বুকে টেনে নিয়ে হাতে কাজ তুলে দেওয়ার প্রতিশ্রুতিও দেন ডক্টর শফিকুর রহমান। রাশেদুল ইসলাম বাবুলের ক্যামেরায় মহিবুল্লাহ মহিবের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরাঞ্চল সফরে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। 11 দলীয় জোটের প্রথম সমাবেশটি অনুষ্ঠিত হয় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে। সকাল থেকেই সেখানে জড়ো হন নেতাকর্মীরা। সমাবেশে বিপুল সংখ্যক নারী কর্মীদের অংশ নিতে দেখা যায়। জামাত আমির বলেন, ভোট চাওয়ার অপরাধে একটি গোষ্ঠী জামাতের নারী কর্মীদের নানাভাবে নাজেহাল করছে। অভিযোগ করেন, চাঁদাবাজি করে কিছু মানুষ অতিষ্ঠ করে তুলেছে জনজীবন। ক্ষমতায় গেলে বেকার ভাতা নয়, বরং অভিশপ্ত জীবন থেকে বের করে এনে চাঁদাবাজ ও বেকারদের হাতে কাজ তুলে দেবে জামাত। উন্নয়নের নামে 54 বছর কম বেশি যারাই ক্ষমতায় গিয়েছেন, এই একই কাজ তারা করেছেন। এই যারা 54 বছরে দেশটাকে খামড়ে একেবারে তছনছ করে দিয়েছে, আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি এবং চরিত্র পরিবর্তন না হলে এরা দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না। ডাক্তার শফিকুর রহমানের প্রতিশ্রুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার। উত্তরাঞ্চলের নদীগুলো রক্ষায় কাজ করবেন বলেও জানান তিনি। অভিযোগ করেন, উন্নয়নের নামে গত 54 বছরে যারাই ক্ষমতায় এসেছে তারাই লুটপাট করেছে। এই অবস্থার পরিবর্তন চায় জামাত ইসলামী। দফায় দফায় অনেক দলকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা যা করেছেন আমরা দেখেছি, কেউ কেউ এখন যা করছেন তাও আমরা দেখছি। সুতরাং এখন আমরা ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার সঙ্গে হতে চাই। পাল্লার বিজয় হলে আপনার কেমন লাগবে? আলহামদুলিল্লাহ, ডেসপারেটলি এখন মারা বলতেছেন ভালো লাগবে।
আপনি কারে সমর্থন করেন? আমি পাল্লারে সমর্থন করি। পাল্লা সমর্থন করলে এই পোশাক তো আপনি পড়তে পারবেন না, করবো না। তখন পোশাক যেমন হওয়া দরকার তেমন করবো। আপনি পোশাকও করবেন না, এই পাল্লা কেন বিজয়ী হবে? কয় যে আমি চাই দেশটা ঠিক হোক। জিজ্ঞাসা করে জামাতের কোন জিনিস তোমার ভালো লাগে? কয় পুরা জামাতকেই আমার ভালো লাগে। দিস ইজ দ্য রিয়ালিটি অফ টাইম। পরে কুষ্টিয়া 1, 2, 3 ও 4 আসনে জামাত মনোনীত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, কুষ্টিয়া। দর্শক, ঢাকা 6 আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহে রয়েছেন সহকর্মী শুভ ইসলাম। যুক্ত হচ্ছে তার সাথে। শুভ, ঢাকা 6 আসনে ইশরাক হোসেনের গণসংযোগের এই মুহূর্তে কি তথ্য রয়েছে আপনার কাছে? এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাজধানীর কলতাবাজার এলাকায়, যেখানে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন পঞ্চম দিনের মতো। আমরা একটু সরাসরি তার কাছেই যেতে চাই যে পঞ্চম দিনের মতো চলছে নির্বাচনী প্রচারণা, ভোটারদের সাড়া কেমন দেখছেন এবং জনগণের প্রত্যাশা আসলে কি? আলহামদুলিল্লাহ, আমরা ভোটারদের মধ্যে থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা যেখানেই যাচ্ছি, আসলে এই অঞ্চলটা তো বিএনপির ঘাঁটি হিসেবেই পরিচিত, যেটা ইতিপূর্বে আমি অনেক জায়গায় বলে এসেছি। তো এখনও জনগণ দীর্ঘ 17 বছর ভোট দিতে পারে নাই, তারা মুখিয়ে আছে আগামী 12ই ফেব্রুয়ারি। আমরা অত্যন্ত আশাবাদী যে ঢাকা 6 আসন এখানকার ভোটাররা ধানের শীষের পক্ষে ভোট দিয়ে এই আসনটি বিপুল ভোটে আমাদেরকে জয়লাভ করবে ইনশাআল্লাহ, এটা আমরা আশাবাদী অত্যন্ত। আর আমাদের প্রতিশ্রুতির জায়গা থেকে 1 নম্বরে যে সংকটটা আমরা যেখানে যাচ্ছি সেখানে সবাই গ্যাসের ব্যাপারে আমাদের কাছে কমপ্লেন করছে, যেখানে গ্যাসের সংকট রয়েছে। তো আমরা সেই বিষয়টাকে অগ্রাধিকার দিব, আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। এর পাশাপাশি অন্যান্য যে নাগরিক সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের জন্য, যেরকম জলাবদ্ধতা, যানজট, প্লাস এখানকার শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, সব কিছু নিয়ে আমাদের যে পরিকল্পনা রয়েছে 31 দফার আলোকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি যে পরিকল্পনাগুলো দিচ্ছেন জাতিকে, সেগুলো আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। আমরা যেমনটি শুনছিলাম যে পঞ্চম দিনের মতো নির্বাচনী প্রচারণায় স্থানীয় জনগণের যে দাবি, সেই দাবিগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে এবং পাশাপাশি বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কিন্তু এই সমস্ত দাবিগুলো শুনছেন এবং সেগুলোকে সুচারুভাবে কীভাবে সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে কিন্তু তিনি ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর প্রচারণার সর্বশেষ এই ছিল আমার কাছে। শুভ ইসলাম জানাচ্ছিলেন ঢাকা 6 আসন থেকে। ঢাকা সহ বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থীরা। সোমবার সকালে 10 দলীয় জোটের পক্ষে এনসিপি মনোনীত ঢাকা 18 আসনের প্রার্থী ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় একটি এতিমখানা পরিদর্শন এবং গণসংযোগে অংশ নেন। এ সময় তার উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন ঢাকা 8 আসনের এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে জানিয়ে তিনি গণভোটে হ্যাঁর পক্ষে ভোট চান। অভিযোগ করেন একটি দল হামলা করে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকার প্রধান 3-0 তত্ত্বের প্রবর্তক হওয়া সত্ত্বেও সরকার আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে আয়োজিত টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি ও সুশাসন শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন তিনি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, শূন্য নিট কার্বন নিঃসরণ ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করার সুযোগ কেন সরকার হারালো সে বিষয়ে দেশবাসীর কাছে জবাব দিতে হবে। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় সব সিদ্ধান্তই ছিল চাপিয়ে দেয়া। জ্বালানির মাস্টার প্ল্যানের খসড়া অধ্যাদেশও অংশীজনদের না জানিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে। খসড়া অধ্যাদেশ পুনর্বিবেচনা করার পরামর্শ টিআইবির। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। চানখারপুলে 6 মার্ডারের সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 জনের মৃত্যুদণ্ড, আরও 5 পুলিশ কর্মকর্তার বিভিন্ন মেয়াদে সাজা।
সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার, সিনিয়র কর্মকর্তাদের সাথে মতবিনিময়। জামায়াতের বিরুদ্ধে ইসিতে বিএনপি, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ধর্মীয় অনুভূতি ব্যবহারের বিহিত দাবি। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের তালাবদ্ধ রাখবে এমন অভিযোগের প্রতিবাদে ডক্টর শফিকের, পুরনো বন্দোবস্তের বিরুদ্ধে মাঠে এনসিপি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকায় ধন্যবাদ।